সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ মারা গেছেন, চট্টগ্রাম ক্লাবে মরদেহ উদ্ধার। ঘরে ঘরে জ্বর, হাসপাতালে শিশু রোগীর ভিড়। এবং এবার জাপান যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত মানব পুতুল নাচের দল। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ নাসির ফ্লোট গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান এম হারুনুর রশিদ বীর প্রতীক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে তার মরদেহ পাওয়া যায়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, একটি মামলার কাজে গতকাল তিনি চট্টগ্রাম যান। চট্টগ্রাম ক্লাবের কক্ষে তিনি অবস্থান করছিলেন। রাতে ঘুমানোর পর সোমবার দুপুর পর্যন্ত তিনি বের না হয় এবং তার সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে পড়ে থাকতে দেখেন চট্টগ্রাম ক্লাবের স্টাফরা। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা ও চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসকদের একটি দল চট্টগ্রাম ক্লাবে যান। চিকিৎসকরা সাবেক সেনাপ্রধানকে মৃত ঘোষণা করেন। এম হারুনুর রশিদ ছিলেন বীর মুক্তিযোদ্ধা। তিনি 2000 থেকে 2002 পর্যন্ত সেনাবাহিনীর প্রধান ছিলেন, পালন করেন রাষ্ট্রদূতের দায়িত্বেও। তিনি আলোচিত ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট ছিলেন। এম হারুনুর রশিদ বীর প্রতীক চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা। আরও বিস্তারিত আমরা জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, সাবেক সেনাপ্রধান এম হারুনুর রশিদ মারা গেছেন, এ খবর আমরা এর আগের ঘন্টাতে দিয়েছি। তার দাফন কখন নাগাদ হবে বা জানাজা কোথায় হবে, এ ব্যাপারে বিস্তারিত আমাদেরকে জানাবেন। প্রথমে জানিয়ে রাখি যে ওনার যে মরদেহ সেটি কিছুক্ষণ আগে অর্থাৎ 3:30টার পর মানে 4:45টার দিকে ওনার মরদেহটি চিটং ক্লাব থেকে নিয়ে যাওয়া হয়েছে। তো সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা এখানকার ওনার যে আত্মীয় স্বজন এসছে, ওনার ফুফাতো বোন, ওনার সাথে আমরা কথা বলেছি। উনি যেমনটি জানিয়েছেন যে ওনার এই সকালবেলা আসলে উনি গতকাল রাতে চট্টগ্রামে একটি অনুষ্ঠানে উনি এসেছেন। সেই অনুষ্ঠানটি শেষ করে উনি রাতে চট্টগ্রাম, অর্থাৎ আমার পেছনে যে চিটং ক্লাবের যে ডরমেটরি, এখানে উনি উঠেছেন এবং এর পর সকালবেলা ওনার সেনাবাহিনীতে একটি কাজ ছিল, যার কারণে সেনাবাহিনীর পক্ষ থেকে রানার বলা হয়। ওরা এসে সকালে প্রথমে 5:30 11টার দিকে এসে ওনাকে প্রথমবার ডাকে। ওনার কোনো সারা শব্দ পায়নি। যেহেতু সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান, উনি আগে তাদেরকে জানিয়েছিলেন উনি সকালে একটি অনুষ্ঠানে যাবেন। এরপরে রানারা আবার আসে। আবার এসে যখন দেখে তার সারা শব্দ নাই, তখন তারা 2বার ডাকার পর, এতবার ডাকার পরে সারা শব্দ না পেয়ে তখন হোটেল কর্তৃপক্ষের সাহায্য নিয়ে এবং পুলিশ তখন এখানে আসে। এসে তারপরে দেখতে পায় যে ওনাকে মৃতদেহ ওনার খাটের উপর পড়ে রয়েছে। তো এটা নিয়ে আসলে ওনারা প্রথমে একটু সন্দেহান ছিল যে সাবেক সেনাপ্রধান বা কিভাবে মারা গেলেন বা অন্য কোনো রকম কোনো কিছু হয়েছে কিনা। সিসিটিভি ফুটেজ বা অন্যান্য কিছু দেখে ওনারা নিশ্চিত হচ্ছেন যে উনি ভিতরেই মারা গিয়েছেন। তবে যেহেতু এরপরে কিছুক্ষণ আগে ওনার মরদেহ নিয়ে যাওয়ার আগে আমরা খবর পেয়েছি ওনার চোখটি ডোনেট করা ছিল সন্ধানীর কাছে, এবং সন্ধানী থেকে একটি টিম এসছে। তারা হয়তো ওনার চোখটি যদি সচল থাকে, কার্যকর থাকে, তাহলে চোখটি হয়তো দান করা ছিল, সেটি নিবে। আর এরপরেই ওনার সিএমএইচের যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ ওনাকে হয়তো পোস্টমর্টম বা এগুলো যদি করা লাগে, যেহেতু ওনার এক ছেলে এক মেয়ে এবং ওনার স্ত্রী আছেন, ওনারা যদি সম্মত হন যেহেতু পোস্টমর্টম করতে হবে, তাহলে হয়তো পোস্টমর্টম হবে। আর না হলে পোস্টমর্টম ছাড়াই ওনার গ্রামের বাড়ি হাটাজারি, সেখানে নিয়ে যাওয়া হবে রাতে, এবং জানাজা শেষে সেখানেই তাকে সমাহিত করা হবে। সে ধরনের কথাই আমাদেরকে জানানো হয়েছে। আপাতত যে ওনার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রাম ক্লাব থেকে আমাকে। মনিরুল ইসলাম পারভেজ, আপনি থাকুন, প্রয়োজনে পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। সাবেক সেনাপ্রধান এম হারুনুর রশিদ বীর প্রতীক মারা গেছেন, বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। অন্যান্য খবরে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালে অস্বাভাবিক হারে বেড়েছে শিশু রোগী। প্রতিদিন শুধু জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে প্রায় 350 শিশু। মেহেরপুরের ঘরে ঘরেও ভাইরাস জ্বর। রোগীর চাপে হিমশিম অবস্থা হাসপাতালগুলোর। চাঁপাইনবাবগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে 4 গুণেরও বেশি রোগী।
আউটডোর, শিশু ওয়ার্ড, করিডোর কোথাও পা ফেলার জায়গা নেই। শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে অন্তত 125টি শিশু, অথচ শয্যা সংখ্যা মাত্র 34। সিট তো পাওয়া দূরের কথা, মানে আমরা যে হাঁটবো পা দিয়ে সেই জায়গা ওটাও নাই। 8 দিন থেকে অসুস্থ, আপনার জ্বর আর ঠান্ডা আর কাশি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বহির্বিভাগ আন্তঃবিভাগ মিলিয়ে প্রতিদিন গড়ে 300 থেকে 350 শিশু চিকিৎসা নিতে আসছে। বেশিরভাগেরই নিউমোনিয়া, ডেঙ্গু জ্বর, কাশি ও রক্তে ইনফেকশনের সমস্যা। সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। 3 তলায় ওয়ার্ড, সেই ওয়ার্ডের রুগী দোতলা নিচতলা পর্যন্ত সবগুলো ওই র্যাম পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে আমরা রুগী খুঁজেও পাচ্ছি না অনেক সময়। এদিকে মেহেরপুরে ঘরে ঘরে মৌসুমী জ্বর, শিশু ও বৃদ্ধরাই আক্রান্ত বেশি। মেহেরপুর জেনারেল হাসপাতাল, গাংনী ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ভিড়। শয্যা না পেয়ে অনেককেই চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে। রোগীর চাপে ওষুধ সংকটও দেখা দিয়েছে হাসপাতালগুলোতে। জ্বর আর বমি 3 দিন হয়েছে, ওষুধ বাড়িতে খাইছি, ভালো হয়নি, তাই হাসপাতালে এসেছে। কাশতে ভাই মনে হচ্ছে লাঞ্চ সব কেটে যাবে, এত পরিমাণ জ্বর তো ভালোই হয়েছে না, কাশিও ভালো হয়েছে না। জ্বরের সঙ্গে শরীরে প্রচন্ড ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে আসছেন রোগীরা। কয়েকদিনে জ্বর ভালো হলেও শারীরিক ক্লান্তি ও ব্যথা থাকছে দীর্ঘদিন, যার প্রভাব পড়ছে দৈনন্দিন কাজে। প্রত্যেকদিন আমাদের হাসপাতালে প্রায় 150 থেকে 120 জন রোগী থাকতেছে। জ্বরের রোগীগুলিকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আপনারা জানেন যে ভাইরাল জ্বরগুলি সাধারণত 5 থেকে 7 দিনের মধ্যে নিজেই ভালো হয়ে যায়। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন ডেঙ্গু, চিকুনগুনিয়া, টাইফয়েড ও মৌসুমী জ্বর সবই ভাইরাসজনিত অসুখ, উপসর্গ প্রায় একই রকম। তবে এবার জ্বরের সঙ্গে দীর্ঘদিন ব্যথা ভোগাচ্ছে আক্রান্তদের। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নানা অব্যবস্থাপনা, অস্বাস্থ্যকর পরিবেশ, দালাল আর ওষুধ কোম্পানি প্রতিনিধিদের দৌরাত্মে ভোগান্তির যেন শেষ নেই ঠাকুরগাঁও সদর হাসপাতালে। সংকট আর ভোগান্তিতে পরিপূর্ণ হাসপাতালটি এখন নিজেই অসুস্থ। এমন বেহাল দশায় অতিষ্ঠ স্বজনরা, চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী এম এস সামাদ। 2019 সালে 100 শয্যা বিশিষ্ট থেকে 250 শয্যা বিশিষ্ট এই ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালটি হবার পরে ঠাকুরগাঁওয়ের মানুষের প্রত্যাশা ছিল যে স্বাস্থ্য সেবায় আরো বেশি ফলপ্রসূ যে সেবা, সেই সেবাটি পাবেন। তবে হতাশাজনক হলো যে 250 শয্যা বিশিষ্ট হলেও নানা ধরনের অব্যবস্থাপনার কারণেই কিন্তু কাঙ্ক্ষিত যে সেবা, সেই সেবাটি ঠাকুরগাঁওয়ের মানুষ পাচ্ছে না। যেহেতু ঠাকুরগাঁওয়ের 5টি উপজেলার মধ্যে 4টি ভারতের সীমান্ত ঘেঁষা এবং পঞ্চগড় জেলা, নীলফামারী এবং দিনাজপুর জেলার একাংশও কিন্তু এই ঠাকুরগাঁও যে সদর হাসপাতালটি রয়েছে এখানে চিকিৎসা নেবার জন্য আসেন। কিন্তু দেখা গিয়েছে যে হাসপাতালের যে বেডগুলো রয়েছে সেগুলোতে ছাড় পোকা, তেলা পোকা এবং বিভিন্ন জায়গায় যে ময়লার ভাগাড়, তাছাড়া এই যে কুকুর রয়েছে সেই কুকুরের উপদ্রব, খোলা বাজারে খাবার বিক্রি করা, এরকম নানা অব্যবস্থাপনার কারণে কিন্তু কাঙ্ক্ষিত যে সেবা, সেই সেবাটা যারা এখানে চিকিৎসা নিতে আসেন তারা পাচ্ছেন না। সকলেরই প্রত্যাশা ছিল যে, এবং যারা সাধারণ মানুষ এবং রোগী যারা স্বজনরা এখানে ভর্তি হচ্ছে তাদের প্রত্যাশা অচিরে হাসপাতালটি তার যে কাঙ্ক্ষিত যে সেবা সেটি তারা দিতে পারবে। আমরা কথা বলেছিলাম কর্তৃপক্ষের সাথে, তারা বলছেন যে তাদের সাধ্যের বাইরে রোগী হবার কারণে কিন্তু তারা হিমশিম খাচ্ছেন, অন্যদিকে তাদের জনবল সংকট তো রয়েছে। যদিও ঠাকুরগাঁওয়ের মানুষের প্রত্যাশা এবং দীর্ঘদিন থেকে তারা ঠাকুরগাঁও একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপনের জন্য তারা আন্দোলন করে আসছেন, এবং ঠাকুরগাঁওয়ের সুধীজনরা এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও মনে করছেন ঠাকুরগাঁওয়ে যদি একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপন করা হয় তবেই ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবায় যে পরিবর্তন, এই পরিবর্তন হবে এবং ঠাকুরগাঁওয়ের মানুষ যে সুচিকিৎসা, সেই সুচিকিৎসাটি পাবেন। আপনারা দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। নাটোরে রেল লাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা দুর্বৃত্তদের। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। নাটোরে রেল লাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে নলডাঙ্গা উপজেলার মাধুনগর রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, মাধুনগর স্টেশনের পলাশীতলা এলাকায় রেল লাইনে শিকল পেঁচিয়ে তালা দিয়ে রেখেছিল দুর্বৃত্তরা। এক পথচারী তা দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে স্টেশন মাস্টার নলডাঙ্গা থানা পুলিশের সহায়তায় শিকলটি কেটে ফেলার ব্যবস্থা করেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এই ঘটনায় সীমান্ত এক্সপ্রেস ট্রেন 3 ঘন্টা, নীলসাগর এক্সপ্রেস 2 ঘন্টা এবং একতা এক্সপ্রেস 30 মিনিট দেরিতে চলাচল করে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যেই এটি করা হতে পারে।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় গাজীপুরের শ্রীপুরের নয়নপুর চকপাড়া সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে, ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। নয়নপুর চকপাড়া সড়ক থেকে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের শ্রীপুর প্রতিনিধি শিহাব খান। এই মুহূর্তে আছি গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে গাজীপুর ইউনিয়ন এবং চকপাড়া যে গুরুত্বপূর্ণ একটি সড়ক, এই সড়কটি কিন্তু দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়া, সড়কটি নতুনভাবে নির্মাণ না করার ফলে কিন্তু সড়কটি এখন প্রায় 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার সড়ক কিন্তু পুরোটাই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়ক কেন্দ্রিক কিন্তু গড়ে উঠেছে 8 থেকে 10টি বিভিন্ন রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠান, শিল্প কারখানা। এই শিল্প কারখানার কয়েক হাজার শ্রমিক কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করে। এই শিল্প কারখানার যে উৎপাদিত পণ্য দেশ বিদেশে রপ্তানি কিন্তু এই সড়ক দিয়েই হয়। আমরা স্থানীয়দের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে এই সড়কটি প্রায় 6 থেকে 7 বছর আগে কিন্তু নির্মাণ করা হয়েছিল। পর্যায়ক্রমে এটাকে ইট সলিং দিয়ে কয়েকবার মেরামত করা হয়। তবে স্থানীয়রা জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের নজর দেওয়া সহ সড়কটি সংস্কার এবং মানুষের সংস্কার করে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা কিন্তু স্থানীয়রা জানিয়েছেন। দেশের খবর থেকে আমরা বিরতিতে যাচ্ছি, খানিক বাদে ফিরছি, সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ বরিশাল বিভাগের ভীমরুলি, আটঘর, কুরিয়ানার ভাসমান পেয়ারার বাজার জমে উঠেছে। দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর এখন পেয়ারার বাজার। ভীমরুলি থেকে ভাসমান পেয়ারা বাজারের খবর জানিয়েছেন বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। আমি রয়েছি এই ভীমরুলিতে। এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে নৌকায় সারিবদ্ধভাবে এখানে পেয়ারা নিয়ে আসছে, পেয়ারা নিয়ে এসে তারা এখানে পেয়ারা বিক্রি করছে, পেয়ারা বিক্রি চলছে। এবং বিশেষ করে পর্যটকরা এখানে হাজার হাজার পর্যটক এখানে আসছে। বরিশাল, ঝালকাঠি, পিরিজপুর, পটুয়াখালী, বরগুনা, কুষ্টিয়া, ফরিদপুর, সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকা থেকে এই লোকজন এখানে আসছে এবং তারা ছোট নৌকা, ট্রলার এবং বিভিন্ন নৌযানে তারা ঘুরে বেড়াচ্ছে এবং তারা চষে বেড়াচ্ছে এই পেয়ারা বাগান। বিভিন্ন জায়গায় তারা দেখছে কীভাবে পেয়ারা তোলা হচ্ছে, পেয়ারা বিক্রি হচ্ছে এবং তারা যে নৌযানে উঠে তারা আনন্দ উল্লাস করছে, এখানে গান গেয়ে নেচে গিয়ে তারা উল্লাস করছে। এবং আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যেখানে এসে তাদের খুবই ভালো লাগছে। তবে একটি জিনিস তারা অভিযোগ করে বলেছেন, যেখানে নিরাপত্তার সেভাবে কোনো ব্যবস্থা নেই। 200 বছর আগে এখানে গয়া থেকে পেয়ারার বিচি এনে এখানে ফালানো হয়েছে এবং তারপর থেকেই এই পেয়ারা বাগানে পেয়ারা চাষ হচ্ছে। পেয়ারা আগের মতো উৎপাদন হচ্ছে না, ছিটা রোগে পেয়ারা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে তারা আরও বলেছে যে কৃষি বিভাগের কোনো কর্মকর্তা বা কোনো কর্তৃপক্ষ এসে তাদের কোনো খোঁজ নিচ্ছে না। এ কারণে আস্তে আস্তে সেই ঐতিহ্যবাহী পেয়ারা বাগান বরিশাল থেকে হারিয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে বরিশালে যে এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ ভাসমান পেয়ারা বাজারের সর্বশেষ সংবাদ। দেশের খবর শেষ করব অন্যরকম একটি খবর জানিয়ে। ব্রাহ্মণবাড়িয়ার স্কুল ছাত্রীদের মানব পুতুল নাচের একটি কম্পোজিশন সাড়া ফেলেছিল সারা দেশে। তাদের ব্যতিক্রমী উপস্থাপনার প্রশংসা পায় সবার। সেই পুতুল নাচের দল দেশের গণ্ডি পেরিয়ে এবার যাচ্ছে জাপানে। আগামী 6 আগস্ট বুধবার তারা দেশ ছাড়বে। 9 সদস্যের দলটি সূর্যোদয়ের দেশ জাপানে আলো ছড়াবে বাংলাদেশের পরিবেশনা দিয়ে। বিস্তারিত জানিয়েছেন আমাদের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। গত বছর ব্রাহ্মণবাড়িয়ার সূর্যমুখী কিন্ডারগার্টেন ও গার্লস হাই স্কুলের একটি অনুষ্ঠানে মানব পুতুলের এই নাচ ভাইরাল হয়ে যায়। বাউল সাধক রশিদ উদ্দিন রচিত গানটি শিল্পী আব্দুল আলিমের কণ্ঠে সেই রেডিওর যুগে পৌঁছে যায় বাংলার ঘরে ঘরে। তাকেই ব্যতিক্রমী উপস্থাপনা দিয়ে চমকে দেয় সূর্যমুখীর মেয়েরা। হাতে রাবারের সুতো, পুতুল সেজে গানের তালে তালে নাচছে শিশুরা। একদল পুতুলই যেন। তাদের এই নাচ দেখে দেশ বিদেশ থেকে আসতে থাকে পরিবেশনের আমন্ত্রণ। দেশের গণ্ডি ছাড়িয়ে এবার আমন্ত্রণ এলো সুদূর জাপান থেকে। ওসাকা এক্সপো সহ জাপানের বিভিন্ন মিলনায়তনে তারা উপস্থাপন করবে ব্রাহ্মণবাড়িয়ার লোকজ ঐতিহ্য এবং শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যম।
দেশের বাইরে যাওয়ার জন্য আমার অনেক বেশি ভালো লাগতেছে, আমি অনেক বেশি ইন্টারেস্টিং। আমরা ওইখানে গিয়ে অনেক ধরনের নাচ করব। জাপানে শুধু পুতুল নাচই নয়, পুতুল নাচের পাশাপাশি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যম, সেই ভরতনাট্যমটা আমরা ওখানে করব। শত বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগর গ্রামের বিপিন মাঝির হাত ধরে শুরু হয় পুতুল নাচের। কালের বিবর্তনে যা অনেকটাই হারিয়ে গেছে, এই শিশুরাই আবার ফিরিয়ে আনলো সেই লোকজ ঐতিহ্য। ওদের জন্য দোয়া প্রার্থী এবং স্কুলের জন্য বাচ্চা কাচ্চারা যেন আরও আগায় যেতে পারে, আমরা যেন দেশের বাইরে এইভাবেই স্কুলকে ছড়াই দিতে পারি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বাংলাদেশকে সারা বিশ্বে প্রেজেন্ট করতে পারি এবং বাংলাদেশের লোকসংস্কৃতি, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার লোকসংস্কৃতি, যেটা ব্রাহ্মণবাড়িয়ার যে লোকাল যে সংস্কৃতি, সেটা যেন আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে পারি। মেয়েদের নৈপুণ্যে সাফল্যে গর্বিত স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষকরা। যে দেশে যাচ্ছে জাপানে, সেই দেশে যেন আমাদের লোক সংস্কৃতি থেকে আরম্ভ করে এগুলির মাধ্যমে যাতে বাংলাদেশকে আরো সুন্দরভাবে সবাই জানে, চিনে, আমি এই দোয়া চাই সবার কাছে। বাংলাদেশের মেধাবী মেয়েদের হাত ধরেই এদেশের লোক সংস্কৃতির বিজয় নিশান উঠবে বিশ্ব দরবারে, প্রত্যাশা সবার। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।